আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জুলাই আন্দোলনের নামে সন্ত্রাস ও শেখ হাসিনার পতন, বাংলাদেশ কি অনিশ্চিত ভবিষ্যৎ আর গৃহযুদ্ধের দোরগোড়ায়? জামায়াত আমির এক টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়, ঢাবি শিক্ষক শেহরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট একটি গভীর অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে। জুলাই আন্দোলন নামে যে গণ আন্দোলনের বয়ান তৈরি হয়েছে, সেটি প্রথমে পরিবর্তনের আকাঙ্ক্ষা হিসেবে হাজির হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে সহিংসতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা ও আদর্শিক সংঘাতের উপাদান স্পষ্ট হয়ে উঠেছে। এই উত্তাল প্রেক্ষাপটের শেখ হাসিনার পতন শুধু একটি সরকারের অবসান নয়, এটি রাষ্ট্রব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আজ যে প্রশ্নটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হল, বাংলাদেশ কি ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? আন্দোলন থেকে অরাজকতা, জুলাইয়ের বয়ানের রূপান্তর। শুরুতে জুলাই আন্দোলনকে অনেকে নাগরিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিলেন। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, গণতান্ত্রিক পরিসর, এসব প্রশ্ন আন্দোলনের ভাষ্যে ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই দৃশ্যপট বদলায়। রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর আক্রমণ, স্বল্পমত ও ভিন্নমতের মানুষের ওপর চাপ, এসব ঘটনা আন্দোলনের শান্তিপূর্ণ বয়ানকে প্রশ্নবিদ্ধ করে। বিশ্লেষকদের মতে, যখন একটি আন্দোলন সহিংসতার ভাষা গ্রহণ করে, তখন সেটি আর কেবল প্রতিবাদ থাকে না, সেটি রাষ্ট্রের ভেতরে ক্ষমতার শূন্যতা তৈরি করে। ক্ষমতার শূন্যতা ও সহিংস রাজনীতির সুযোগ। শেখ হাসিনার পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি পূরণে কোনো সুসংহত রাজনৈতিক কাঠামো দৃশ্যমান হয়নি, বরং সেই শূন্যতায় বিভিন্ন গোষ্ঠী নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা শুরু করেছে। ইতিহাস বলে, রাষ্ট্রীয় শূন্যতা মানেই সহিংস শক্তির উত্থান। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আদর্শিকভাবে সংঘবদ্ধ গোষ্ঠীগুলোর সক্রিয়তা। রাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করছেন, এটি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতায় ঢুকে পড়তে পারে। জামায়াতে ইসলামী, আদর্শ, অতীত ও সহিংসতার অভিযোগ। জামায়াতে ইসলামীর ভূমিকা এই সংকটে নতুন করে আলোচনায় এসেছে। সমালোচকদের মতে, সংগঠনটি বরাবরই রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে আদর্শিক দ্বন্দ্বে ছিল। মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান, পরবর্তী সময় যুদ্ধাপরাধের বিচার এবং ধর্মীয় বয়ানের রাজনৈতিক ব্যবহার, সব মিলিয়ে দলটি সহিংস রাজনীতির অভিযোগ থেকে কখনো মুক্ত হতে পারেনি। জুলাই আন্দোলনের পর বিভিন্ন এলাকায় যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে জামায়াত ঘনিষ্ঠ নেটওয়ার্কের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এসেছে। দলটি এসব অভিযোগ অস্বীকার করলেও বাস্তবতা হল, ধর্মীয় আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিএনপি, আন্দোলনের রাজনীতি ও দুর্নীতির অতীত। বিএনপি দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলনের রাজনীতি করে আসছে। জুলাই আন্দোলনের বয়ানে দলটি একটি বড় ভূমিকা রেখেছে, এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু সমালোচকদের প্রশ্ন হল, বিএনপি কি বিকল্প রাষ্ট্রদর্শন দিতে পেরেছে? দলের অতীত শাসনকালে দুর্নীতির অভিযোগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করার সমালোচনা এবং দলীয়করণ, এসব ইতিহাস এখনও জনমনে তাজা। অনেকের মতে, বিএনপির আন্দোলন নির্ভর রাজনীতি ক্ষমতার প্রশ্নে স্পষ্ট রূপরেখা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফল হল, শেখ হাসিনার পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা বিএনপি এককভাবে পূরণ করতে পারেনি। ফলে রাজপথে শক্তি প্রদর্শনের রাজনীতি আরও উগ্র হয়ে উঠেছে। আওয়ামী লীগ, উন্নয়ন বনাম শাসন ব্যবস্থার সীমাবদ্ধতা। আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতায় থেকে অর্থনৈতিক অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ ও সামাজিক সূচকে দৃশ্যমান উন্নয়ন করেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, এসব উন্নয়ন বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলেছে। তবে একই সঙ্গে সমালোচকেরা বলছেন, দীর্ঘ শাসনকালে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়েছে, বিরোধী রাজনীতি দুর্বল হয়েছে এবং প্রশাসনিক কাঠোরতা বেড়েছে। এই সংকোচনই শেষ পর্যন্ত ক্ষোভ জমিয়ে একটি বিস্ফোরণের পথ তৈরি করেছে। শেখ হাসিনার পতন তাই শুধু বিরোধী শক্তির জয় নয়, এটি শাসন ব্যবস্থার সীমাবদ্ধতারও প্রতিফলন। উন্নয়ন থাকলেও কেন স্থিতিশীলতা ভেঙে পড়ল? এখানেই আসে সবচেয়ে জটিল প্রশ্ন। উন্নয়ন সত্ত্বেও কেন রাষ্ট্র অস্থিতিশীল হল? বিশ্লেষকদের মতে, উন্নয়ন যদি অংশগ্রহণমূলক রাজনীতির সঙ্গে না চলে, তাহলে সেটি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। অর্থনৈতিক অগ্রগতি মানুষকে স্বস্তি দেয়, কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব ক্ষোভ তৈরি করে। এই ক্ষোভকে কাজে লাগিয়েছে আন্দোলন নির্ভর রাজনীতি ও আদর্শিক গোষ্ঠীগুলো। গৃহযুদ্ধের আশঙ্কা, বাস্তবতা না অতিরঞ্জন?
গৃহযুদ্ধ শব্দটি উচ্চারণে অনেকে দ্বিধা করেন, কিন্তু বাস্তবতার দিকে তাকালে উদ্বেগের কারণ কম নয়। রাজনৈতিক বিভাজন গভীর, সহিংসতা স্বাভাবিকৃত, রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ, অস্ত্র ও উগ্র বয়ানের বিস্তার এসব উপাদান একত্র হলে ইতিহাসে বহু দেশ গৃহযুদ্ধে গেছে। বাংলাদেশ এখনও সেখানে পৌঁছায়নি, কিন্তু পথটি যে বিপজ্জনকভাবে কাছাকাছি তা অস্বীকার করার সুযোগ নেই। কারা লাভবান হচ্ছে এই অস্থিরতায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, এই অস্থিরতায় কারা লাভবান হচ্ছে? বিশ্লেষকদের মতে সংগঠিত ও আদর্শগতভাবে কঠোর গোষ্ঠীগুলাই সবচেয়ে বেশি লাভবান হয় রাষ্ট্রীয় দুর্বলতায়। গণতান্ত্রিক শক্তি বিভক্ত হলে উগ্র শক্তি জায়গা করে নেয়, এটি পরিবেশিত রাজনীতির চিরন্তন সত্য। পথ কোন দিকে? বাংলাদেশের সামনে এখন ৩টি সম্ভাব্য পথ। ১. রাজনৈতিক সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া। ২. সহিংসতা নির্ভর ক্ষমতার লড়াই। ৩. দীর্ঘমেয়াদী অস্থিরতা ও রাষ্ট্রীয় দুর্বলতা। প্রথম পথটি কঠিন কিন্তু নিরাপদ। দ্বিতীয় ও তৃতীয় পথ সহজ মনে হলেও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়। ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় তৈরি করেছে, কিন্তু এই মোড় রাষ্ট্র গঠনের দিকে না রাষ্ট্র ভাঙনের দিকে, সেটি এখন নির্ধারণের সময়। জামায়াতের আদর্শিক সহিংসতা, বিএনপির দুর্নীতির অতীত ও আন্দোলন নির্ভর রাজনীতি, আওয়ামী লীগের উন্নয়ন ও শাসন ব্যবস্থার সীমাবদ্ধতা সব মিলিয়ে বাংলাদেশ আজ এক কঠিন পরীক্ষার মুখে। এই পরীক্ষা ব্যর্থ হলে ক্ষতি কোনো দলের নয়, ক্ষতি রাষ্ট্রের। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি ইতিহাস থেকে শিখবে নাকি আবারও ইতিহাসের ভুলের পুনরাবৃত্তি করবে? মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কি একটা অবস্থা! আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম, চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হব। রোববার ১ ফেব্রুয়ারি সকাল ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়া বা মোনামি। তিনি লেখেন, তার আগে আজকে দিনের রান্না ঘরের কাজ গোছাবো, এরপরে গিয়ে ফেসবুক নিয়ে বসব, কে কি বললেন, কেন বললেন এসব চর্চা করতে। ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে রাতে আর কোনো কাজ নাই। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। দলটির দাবি, এক্স হ্যান্ডেল নিয়ন্ত্রণে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে সম্প্রতি ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট বা কন্টেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এই মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানাই। মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়েছে। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আমরা সাধারণ জনগণ, গণমাধ্যম কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কন্টেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো ডেমোক্রেটিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। সবার প্রতি অনুরোধ, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সোর্স থেকে তথ্য যাচাই করুন। যাচাই ছাড়া কোনো কন্টেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কন্টেন্ট দেখলে তা রিপোর্ট করুন। ক্যাম্পেইন টিম স্বচ্ছতা, ডিজিটাল নিরাপত্তা এবং জনসাধারণের সাথে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে বলে জানান এহসানুল জুবায়ের।